সময়টা দুপুর 12টার কাছাকাছি। দ্বিতীয় তলার পশ্চিম পাশের রুমটার দরজার বাহিরে মিনু দাঁড়িয়ে অচেনাকে মেয়েটাকে ডাকছে। কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। সে উপায়ন্তর না পেয়ে দৌড়ে গিয়ে ডুপ্লিকেট চাবি নিয়ে এসে দরজাটা খুল। সে ভেতরে প্রবেশ করতেই দেখল হিদি বিছানায় কম্বল জড়িয়ে বেঘোরে ঘুমুচ্ছে। সকাল পেরিয়ে দুপুর হতে চলল অথচ মেয়েটার কোনো হুঁশ নেই। আপামনি, ঘুম থেইক্কা উডুন। দুপুর হইয়া গেল, খাইবেন না? মিনু বেশ কয়েকবার উচ্চস্বরে ডাকতেই হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে হিদি। সে দুচোখ ডলে উঠে বসে। সামনে না তাকিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে জবাব দিল, আপু, কতবার বলেছি সকালে এভাবে চিল্লাচিল্লি করবে না। উফ, মাথা ব্যথা করছে। মিনু কপাল কুঁচকে তাকাল। গমগমে কণ্ঠে বলল, আপামনি, মুই খাইতে ডাকতে আইছি। কতবার ডাকছি, আপনি দরজা খুলেন নাই। হিদি অচেনা কারো কণ্ঠস্বর শুনে চমকাল। সে তৎক্ষণাৎ সামনে তাকিয়ে অচেনা মেয়েটাকে দেখল। পরক্ষণে মনে পড়ে গেল গতকালের কাহিনী। সে তপ্ত শ্বাস ফেলল। ওড়নাটা গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে এসে সামনাসামনি দাঁড়িয়ে ম্লান কণ্ঠে বলল, দুঃখিত আপু। আসলে ভুলে গিয়েছিলাম আমি অন্য কোথাও আছি। আপনার ডাক শুনে ভেবেছিলাম আমার বড় বোন ডাকছে। ইটস ওকে আপামনি। ইটস ওকে হবে আপু। যাই হোক, আমি বোধ হয় আপনার ছোট তাই নাম ধরে ডাকতে পারেন। আইজ কত? আইজ কি আপু? হিদি কথাটার মানে বুঝতে না পেরে বলল। মিনু একটু বিরক্ত হল। বলল, আইজ মানে বয়স। বয়স কত? হিদি থতমত খেল এমন ইংরেজি শুনে। নিজেকে যথাসম্ভব সামলে বলল, 19 বছর। ওহো, আচ্ছা। আমি তোমার বড়। তাড়াতাড়ি ফারেশ হইয়া নিচে আসো। আমি খাবার রেডি করতাছি। ঠিক আছে। মিনু আর কিছু না বলে প্রস্থান করল। হিদি একটু অবাক হল বটে। সেসব পাত্তা না দিয়ে ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। সে ভেতরে ঢুকে আশেপাশে তাকাল। শৌখিন জিনিসপত্র আর ওয়াশরুমের ডেকোরেশন দেখল। শহরের বড়লোক বলে কথা, এমন লাক্সারিয়াস তো হবেই। এই প্রথমবার এসব দেখে ভয় আড়ষ্টতা জেকে ধরছে। বিছানায় শুয়েছিল সেটা অনেক তুলতুলে নরম আর আরামদায়ক। ঘুমটাও যথেষ্ট হয়েছে। কিন্তু তারা এমন বড়লোকদের মতো জীবনযাপন করে না। মধ্যবিত্তরা তো সাধারণভাবে জীবন অতিবাহিত করে। তাই তো তার সৎ মা টাকার লোভে একটা নেশাখোরের সাথে বিয়ে দিতে লেগেছিল। সে তপ্ত শ্বাস ফেলে ফ্রেশ হতে লাগল। পূর্ব ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসেছে। পরনে ব্ল্যাক টি শার্ট ও ট্রাউজার। কালো সিল্কি চুলগুলো ভেজা এবং এলোমেলো হয়ে আছে। সে মাত্র তাইব আর আশফির সাথে কথোপকথন সেরে ফোনে জরুরি কিছু দেখায় মনোযোগী। এমন সময় কর্ণকুহরে প্রবেশ করল মিনুর কণ্ঠস্বর, ছোট সাহেব, আপনার কফি। পূর্ব তাকাল না। ফোন স্ক্রিনে দৃষ্টি স্থির করে গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল, টেবিলে রাখো। মিনু গরম কফিটা টেবিলে রেখে প্রস্থান করল। পূর্ব আগের ন্যায় ফোনে জরুরি ছবি এবং কাগজপত্র দেখতে তৎপর হয়ে উঠল। হিদি ফ্রেশ হয়ে সিঁড়ি ভেঙে নিচে নামছে। তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। অচেনা একটা বাড়িতে আছে। যার সাথে এখানে এসেছে সেই মানুষটাও অপরিচিত আর খানিকটা অন্যরকম স্বভাবের। কারণটা গতকাল রাতেই পেয়েছে। আচ্ছা, ব্যাপারের লাশটা কোথায়? আদৌ কি ও বাড়িতে আছে নাকি গুম করে ফেলা হয়েছে? ওই খারাপ লোকের পার্সোনাল লোকগুলোরই বা কি হয়েছে? তার মনে হচ্ছে কেউ সুস্থ থাকার অবস্থায় নেই। এসব ভাবনা সাইডে ফেলে মস্তিষ্কে আগমন ঘটল এ মুহূর্তে খালামনি আর বোনকে জানাতে সে সুস্থ আছে। হিদি নিচে নামতেই দৃষ্টি আটকাল অজানা এক রহস্যময় মানবের দিকে। সে নিঃশব্দে এগিয়ে এসে দাঁড়ায়। তার দৃষ্টি তখনও নিবন্ধ পূর্বের দিকে। লম্বা শ্বাস টেনে প্রস্তুত হয় কিছু বলার উদ্দেশ্যে। মিস হিদি, বিকেল 4টার মধ্যে রেডি থাকবেন। আশফি আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে। পুরুষালী ভরাট কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই হিদি চমকে উঠল। সে হতবাক হয়ে চাইল পূর্বের দিকে। দেখল তিনি এখনও ফোনে মগ্ন। অথচ তাকে না দেখে কথাটা বলল। আশ্চর্য! সে নিজেকে সামলে নিল। বোকার মতো প্রশ্ন করল, কেন? পূর্ব এবার চক্ষুদ্বয় উঁচিয়ে মেয়েটির দিকে চায়। কেমন যেন বোকাসোকা ভাবমূর্তি নিয়ে গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে।
সে তির্যক চাহনি নিক্ষেপ করে ভরাট কণ্ঠে বলে, আমার বাংলোতে পার্মানেন্টলি থেকে যাওয়ার ইচ্ছে আছে নাকি মিস হিদি? আগেই বলে দিচ্ছি আপনার এখানে থাকার স্থায়িত্বকাল আর মাত্র কয়েক ঘণ্টা। তারপর আপনি আপনার গন্তব্যে আর আমি আমার। হিদি নিজের বোকামিতে অপ্রস্তুত হয়। ক্ষীণ কণ্ঠে বলে, বুঝেছি। তারপর হয়তো আমরা আগের মতো অপরিচিত হয়ে যাব আর কখনো দেখাও হবে না। পূর্ব ফোনে নজর দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, রাইট। হিদির অকারণে মন খারাপ হয়। সে এদিকটায় এগিয়ে এসে অপর পাশের সোফায় চুপচাপ বসে। ওড়নার কোনা আঙ্গুলের সাথে পেঁচাতে থাকে আর গভীর ভাবনায় মগ্ন হয়। কিছুটা সময় কেটে যেতেই সে ইতস্তত বোধ নিয়ে বলে, পূর্ব সাহেব, আপনার ফোনটা কি 5 মিনিটের জন্য দেওয়া যাবে? আসলে খালাম্মিকে কল দিয়ে জানাতে হবে আমি ঠিক আছি। উনি নিশ্চয়ই আমার খবর না পেয়ে টেনশন করছেন। কথাটা বলেই মেয়েটা আড়ষ্টতায় মুখটা নতজানু করল। পূর্ব নিশ্চুপ ভঙ্গিমায় শুনল। সে সামনে বসে থাকা হিদির দিকে তাকাল। অতঃপর হাতের ফোনটা এগিয়ে দিয়ে কণ্ঠে দ্বিতা নিয়ে বলল, সিম2 থেকে কল দিন। হিদি নেত্রপল্লব ঝাপটে অবাক হয়ে তাকাল। তার ভাবতে অবাক লাগল, মানুষটা বিনা দ্বিধায় ফোনটা দিচ্ছে। ওষ্ঠকোণে যেন হাসি ফুটল। ফোনটা দ্রুত লুফে নিয়ে খালাম্নির নাম্বার তুলে কল করল। তারপর ফোনটা কানে গুজে অপেক্ষা করতে লাগল কল রিসিভ হওয়ার। কিছুক্ষণ পরেই অপর পাশ থেকে কথা ভেসে আসতেই হিদি আবেগাপ্লুত হয়ে বলল, খালাম্নি, আমি হিদি। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কলি বেগম বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, তুই কোথায় আছিস? কেমন আছিস? হিদি ভেজা নেত্রপল্লব মেলে চায় পূর্বের দিকে। ছোট্ট করে প্রত্যুত্তর করে, একজন পরিচিত মানুষের বাসায় আছি। আমি ঠিক আছি। আজ রাতেই তোমাদের বাড়ি পৌঁছে যাব। শোনো, আপুকে কল করে জানিয়ে দিও আমার কথা। আচ্ছা। কোথায় আছিস ঠিকানা বল, আমরা তোকে নিতে আসছি। দরকার নেই। উনি আমায় পৌঁছে দিবে। উনিটাকে হিদি? আমার অল্প সময়ের পরিচিত একজন। বাড়িতে এসে সব কিছু বলবো। এখন রাখছি। কথাটা বলেই কল কেটে ফোনটা বাড়িয়ে দিল পূর্বের দিকে। মৃদু হেসে কৃতজ্ঞতা জানায়, ধন্যবাদ। পূর্ব ফোনটা নিয়ে উঠে দাঁড়ায়। সদর দরজার দিকে যেতে যেতে বলে, দুপুরের খাবার খেয়ে নিন। হিদি বিমু চাহনিতে তাকিয়ে রয়। মানুষটা কি একটু বেশিই অদ্ভুত নয়? তার ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনি খেয়েছেন মিস্টার মার্ডারার? কিন্তু তেমনটা বলার সাহস পায় না। কারণ এই কথাটা জিজ্ঞেস করার মতো অধিকার বা পরিচয় কোনোটাই নেই। সে তো অল্প সময়ের অতিথি মাত্র। তারপর নতুন পথের পথিক হবে। দুপুর একটা পেরিয়ে গেছে। হিদি ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। খাওয়ার মাঝে মাঝে মিনুর সাথে গল্প করছে। বলা বাহুল্য, ইতোমধ্যে দুজনের বেশ ভাব হয়েছে। নিজেদের মাঝে আলাপচারিতা শেষ করেছে। তবে বিয়ে থেকে পালানোর কাহিনীটা গোপন করেছে হিদি। কারণ এসব কাহিনী তুললে আরও অনেক কিছু বলতে হবে। যা বলতে আগ্রহী নয় মেয়েটা। মিনু কথা বলছে আর মাছ সবজি তুলে দিচ্ছে মেহমানের প্লেটে। সে সকাল থেকে চিতল মাছ, সবজি আর গরুর মাংস রান্না করেছে মেহমানদারি করার জন্য। আপু, আপনার হাতের রান্না দারুণ। হিদি খাওয়ার মাঝে প্রশংসাসূচক বাক্য আওড়াতেই মিনু লজ্জা পেল। মৃদু হেসে বলল, থ্যাঙ্কু। হিদি হাসল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, এত ভালো ইংরেজি কোথায় থেকে শিখেছেন? ছোট সাহেবের থাইকা। তিনি ইংরেজদের মতন ফডর ফডর কইরা ইংরেজি কয়। তাই নাকি? হু। দেহনাই ছোট সাহেব দেখতেও ইংরেজদের মতন সুন্দর আর ইংরেজি কথাও গড়গড় কইরা কয়। এ বাংলাদেশে না রইলে পুরাই ইংরেজ হইয়া যাইত। আপনার কথা শুনে মনে হচ্ছে পূর্ব সাহেব ইংরেজদের বংশধর। হিদি মজার ছলে বলল। মিনু হেসে বলল, একদম ঠিক কইছ। ছোট সাহেব ইংরেজদের বংশধর। হের বাপে আমেরিকান। কথাটা শোনার পর হিদির হাত থেমে গেল। তার চোখে অবিশ্বাস, বিস্ময় আর খানিকটা ভয়ের আনাগোনা। তাহলে সত্যি? পূর্ব বিদেশি বংশোদ্ভূত, তার রক্তে আমেরিকান ধারা। এই কারণেই চেহারায় ব্রিটিশদের সেই তীক্ষ্ণতা, ফর্সা গাত্রবর্ণ, ধারালো চোখ, আচরণে এক ধরনের নীরব অহংকার। কিন্তু তখনই তার ভেতরে আরও বড় প্রশ্নের ঝড় বয়ে গেল। তিনি বাংলাদেশে কি করছেন? কি পেশা তার?
হিদি তো শুনে এসেছে বিদেশি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা বিভিন্ন দেশে গোপনে মিশনে আসে। কেউ কেউ আবার দ্বৈত পরিচয়ে থাকে, বাইরে ভদ্রলোক, ভেতরে ভয়ঙ্কর। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তবে কি, মনের ভেতর ভয় আর সন্দেহের তাণ্ডব তৈরি হল। সে আর ভাবতে পারল না। চুপচাপ গ্লাস তুলে একটানে পানি খেল। তবুও বুকের ভেতরের দুশ্চিন্তার আগুন নিভল না। অতঃপর মিনুর দিকে তাকিয়ে কৌতূহলবশত জিজ্ঞেস করে, পূর্ব সাহেব কি করেন, আপু? মিনু অদ্ভুত চাহনিতে তাকিয়ে বলল, তুমি না ছোট সাহেবের পরিচিত? আসলে আমার ফ্যামিলির মানুষের সাথে উনার পরিচিতি একটু বেশি। তাই আর কি এসব কিছু জানি না। ওহো আচ্ছা। ছোট সাহেবের বিরাট কোম্পানি আছে। হেই সেইটার মালিক? কিসের কোম্পানি? মানুষের অর্গান বিক্রি করা, নারী পাচার, আগ্নেয়াস্ত্র পাচার এবং নেশাদ্রব্য তৈরি করার ফ্যাক্টরি রয়েছে। সেসব অপকর্ম আড়াল করতে লোক দেখানোর জন্য একটা কোম্পানি আছে। মিস হিদি, আমার সম্পর্কে আর কি কি জানতে ইচ্ছুক বলুন। আমি নিজেই ডিটেইলস বলছি। পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই হিদি চমকে গেল। সে তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকাল পাশে। তখনই নজরে আসলো পূর্বকে। সে কাদো কাদো হয়ে যায়। গতকাল থেকে আজ অবধি মানুষটার সামনেই ধরা খায়। এবার নিশ্চয়ই রাগ দেখাবে, এটা ভেবেই উপরওয়ালাকে ডাকতে থাকে। পূর্ব কাঠিন্যতা বজায় রেখে মিনুকে বলে, আমার খাবার রুমে দিয়ে এসো, আর ওয়ার্ন করছি বাহিরের কাউকে আমার সম্পর্কে কোনো কথা জানাবে না। গট ইট? মিনু ভয়ার্ত কণ্ঠে বলল, জি ছোট সাহেব। গুড। কথাটা বলে পূর্ব সেখান থেকে প্রস্থান করল। হিদি যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভাত মেখে মুখে দিয়ে বিড়বিড় করে বলল, আরেকটু হলে মিস্টার মার্ডারার আমায় উপরে পাঠিয়ে দিত। এরপর থেকে চোখ কান খোলা রেখে কথা বলতে হবে। মিনু বলল, তুমি খাও, আমি ছোট সাহেবের খাবার দিয়ে আসি। আপু, আপনার ছোট সাহেবের মুখে কি ছোটবেলায় আস্ত করলা দিয়েছিল? সবসময় তেতো কথা বলে আর গোমরা মুখ করে থাকে। আস্তে কথা কও। ছোট সাহেবের কানে গেলে তুমি আর আমি আস্ত থাকুম না। আমায় ভয় দেখাচ্ছেন? আমি উনাকে ভয় পাই না মিনু আপা। ও মা গো! ছোট সাহেব পেছনে দাঁড়াইয়া রইছে। মিনু আতঙ্কিত হয়ে বলল। হিদি ধরফরিয়ে উঠে আশেপাশে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, কোথায় কোথায়? মিনু শব্দ করে হেসে বলল, তুমি ভয় পাইয়া গেছ? এই তোমার সাহস? হিদি বুঝতে পারল মিনু তার সাথে মজা করছে। সে যতই নিজেকে সাহসী প্রমাণ করুক না কেন, আসলে ভিতর ডিম। ভয় পাওয়াটাও স্বাভাবিক। কারণটা তো স্বচক্ষে দেখেছে। ভয়, আতঙ্ক, অদ্ভুত চিন্তায় মনের হাল বেহাল। সে নিজেকে সামলে সাহস সঞ্চার করে বলে, আমি মোটেও উনাকে ভয় পাই না। মিনু কিচেনের দিকে পা বাড়িয়ে বলল, মিছা কথা না কুইয়া খাওন খান। সময়টা তখন দুপুর 2টার কাছাকাছি। পুরো বাংলোটা অদ্ভুত নীরব। এমন নীরবতা দেখলে মনে হয় কেউ এখানে বহুদিন ধরে মানুষের উপস্থিতি নেই। দূর থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো ভূতের বাড়ি, অথচ কাছে গেলে বোঝা যায় জায়গাটা অসম্ভব যত্নে রাখা। হিদি একা একাই বাংলোর চারপাশ দেখে এসেছে। রাতে জায়গাটা তাকে অচেনা, রহস্যময় আর ভয়ঙ্কর মনে হয়েছিল। কিন্তু দিনের আলো সবকিছুই বদলে গেছে। এখন মনে হচ্ছে এটা যেন কোনো রাজকীয় পরিবারের পুরনো আমলের বাংলো, যেটাকে আবার নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। সদর দরজার বাঁ দিকের দেয়ালে ঝোলানো সোনালি তামার প্লেটটা তার চোখ আটকে দেয়। কারুকার্য খোদাই করা সেই পাতে ঝলমল করছে লেখা, ব্ল্যাক হোল বাংলো, আর ঠিক নিচে লেখা, এ পূর্ব। নামটা দেখে হিদির বুকের মধ্যে আবারও অদ্ভুত কাঁপুনি খেল। এই মানুষটা আসলে কে? এমন বাংলো, এমন নাম, এমন রহস্যময় ব্যক্তিত্ব, সবকিছুই মিলে লোকটা যেমন অচেনা, তেমনি ভয় জাগানো। নিচেতলার প্রতিটা কোণ সে ঘুরে দেখেছে। দেয়ালে ঝোলানো বিশাল পেইন্টিং, করিডোরের কোনায় ফুলের শোপিচ, পুরনো ধাঁচের অ্যান্টিক শোপিস, ধাত মূর্তি, টপ, সবই যেন কোনো জাদুঘরের সংগ্রহ বলে মনে হয়েছে। দেখলেই বোঝা যায় এগুলোর বেশিরভাগই বিদেশ থেকে আনা দামি জিনিস। নিচেতলা দেখা হলে সে সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠল। 2 পাশের করিডোর ধরে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল কয়েকটা রুম তালাবদ্ধ। দরজার উপর ধুলোর আস্তরণ দেখে মনে হল বহুদিন ধরে সেগুলো খোলা হয়নি। 2য় তলা ঘুরে দেখতে দেখতে হঠাৎ তার চোখে পড়ে ছাদের দিকে ওঠার সিঁড়ি। সে মুচকি হেসে পা বাড়াল ছাদের দিকে। I told you to deliver the bodies to the right place and clean up the old house completely. This is your last warning, do exactly what I said, or you already know what your fate will be.
হোয়াট এলস ডিড ইউ ফাইন্ড দেয়ার? অপর পাশ থেকে কেউ একজন কিছু বলতেই পূর্ব প্রত্যুত্তর করল, গিভ দোজ টু আশফি। কথাটা সম্পূর্ণ করে কলটা কেটে দেয় পূর্ব। ফোনটা প্যান্টের পকেটে রাখে। সে ছাদের রেলিং ঘেঁষে দৃষ্টিপাত করে অদূরে। তপ্ত দুপুরবেলার সূর্য যেন তীব্র তাপে দগ্ধ করছে। হিদি চিলেকোঠার দরজার সামনে দাঁড়িয়ে থরথরিয়ে কেঁপে ওঠে। তার ভয়ার্ত চাহনি নিবদ্ধ পূর্বের দিকে। মানুষটার কথোপকথন শুনেছে পুরোটা। এখন ভীষণ ভয় করছে। সে শুকনো ঢোক গিলে। মুখ থেকে বেরিয়ে যায়, মিস্টার মার্ডারার, আপনি সত্যি ভয়ঙ্কর মানুষ। নিজের হাতে মানুষ খুন করেন। না জানি কখন আমার ভবলীলা সাঙ্গ করে দেন। সে আর দাঁড়ায় না। কম্পিত শরীরে দ্রুত প্রস্থানকালে পায়ের সাথে পা বেঁধে ধূপ করে পড়ে ছাদের মেঝেতে। পায়ে লাগতেই ব্যথায় চিৎকার করে ওঠে। চোখ মুখ কুঁচকে ফুপিয়ে ওঠে। পূর্ব মেয়েলি কণ্ঠস্বর শুনে পিছু ফিরে তাকাতেই নজরে আসে হিদিকে। মেয়েটাকে মেঝেতে পা ধরে বসে থাকতে দেখে কপাল কুঁচকায়। এ মেয়েটা এখানে কি করছে? মিস হিদি, আপনি এখানে কি করছেন? মেয়েটি তখনও ফুপাচ্ছে। পূর্ব বিরক্ত হয়ে এগিয়ে এসে সামনাসামনি দাঁড়ায়। গম্ভীর কণ্ঠে বলে, আপনি লুকিয়ে আমার কথা শুনছিলেন? হিদি এহেন কথায় ব্যথা ভুলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। সে দৃষ্টি উঁচিয়ে ফ্যালফ্যাল তাকিয়ে রইল। মানুষটা এমন রসকসহীন কেন? সে কখন লুকিয়ে কথা শুনল? মাত্রই তো ছাদে ঘুরতে এসেছিল, তখনই এসে কথাগুলো শুনল। কান আছে ভেসে আসা কথা শুনতেই পাওয়া যায়। তার বলতে ইচ্ছে করল, কান আছে তাই শুনেছি, তাতে আপনার কি? কিন্তু বলল না। নিজেকে সামলে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি ছাদে ঘুরতে এসেছিলাম। বিশ্বাস করুন, আমি শুনতে চাইনি। পূর্বের মুখ গাম্ভীর্যতায় ছেয়ে গেল। গমগমে কণ্ঠে বলল, আপনার কর্মকাণ্ড আমায় বিরক্ত করছে মিস হিদি। যতক্ষণ বাংলোতে আছেন আপনার উদ্ভট কথাবার্তা আর এমন চঞ্চলতা কমিয়ে চলুন। হিদি চোখ মুখ কুঁচকাল। সে পায়ে ব্যথা পেয়েছে, অথচ মানুষটা সেসব দেখেও কথা শোনাচ্ছে। নির্দয় পাষাণ মানুষ একটা। মনে মনে বকল, তারপর গলা খাঁকরি দিয়ে বলল, মিস্টার মার্ডারার, আমায় উঠতে সাহায্য করবেন? না মানে, উঠতে পারছি না, পায়ে ব্যথা পেয়েছি। পূর্বের মুখাবয়ব অতিশয় কঠিন হয়ে উঠল। রক্তচক্ষু চাহনিতে তাকিয়ে কাঠিন্যতা বজায় রেখে বলল, ইউ আর টু মাচ ইরিটেটিং মিস হিদ্যতা। আমার নাম হিদি, হিদ্যতা নয়। আমার নাম পূর্ব, মিস্টার মার্ডারার নয়, সিলি গার্ল। কি বললেন, আমি সিলি গার্ল? ইয়েস ইউ আর।